প্রতিদিন সকাল 6টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের 12 নম্বর ক্লাস। এর আগে আমরা 11টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেটা তোমরা আগে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। 1935 সালের আইনের অধীনে নিম্নলিখিত কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রক গঠিত হয়নি? অপশন এ বিহার, অপশন বি মাদ্রাজ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি পাঞ্জাব। এখানে বলেছে হয়নি। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায় তখনই যখন এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে। এখানে হয়নি বলা আছে, এই হয়নি না এই রিলেটেড কোশ্চেন কিন্তু ডব্লিউপি কনস্টেবলের খুব ফেভারিট একটি প্রশ্ন, তাই অবশ্যই কোশ্চেনগুলোকে সবাই ভালো করে পড়বে। এই প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরে যাবে অপশন ডি পাঞ্জাব। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস 11টি প্রদেশের মধ্যে 8টিতে জয়লাভ করেছিল এবং সেখানেই কংগ্রেস মন্ত্রক গঠন করা হয়। তবে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতায় পায়, ফলে সেখানে কংগ্রেস মন্ত্রক গঠন করতে পারেনি। যেখানে কংগ্রেস মন্ত্রক গঠিত হয়েছিল সেগুলো কোন জায়গা? সেগুলো হচ্ছে এক বিহার, মাদ্রাজ, উড়িষ্যা, বোম্বে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। মনে থাকবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, জল কিসের কারণে একটি কৈশিক নল দিয়ে উপরে উঠে যায়? অপশন এ স্থিতিস্থাপকতা, অপশন বি পৃষ্ঠটান, অপশন সি সান্দ্রতা, অপশন ডি এর ঘনত্ব। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি পৃষ্ঠটান। জল কৈশিক নলের মধ্যে ওপরে ওঠে পৃষ্ঠটান ও আনুবন্ধন বল এর কারণে। আনুবন্ধন বল কি? অ্যাডহেসিভ ফোর্স। এই ঘটনাকে বলা হয় কৈশিকতা বা ক্যাপিলারিটি। গাছের শিকড় থেকে জল কাণ্ড পাতায় পৌঁছায় এই কিন্তু কৈশিক প্রক্রিয়ার মাধ্যমেই। আর স্থিতিস্থাপকতা কি না, হচ্ছে কোনো বস্তুর বিকৃতি হলে আগের অবস্থায় ফিরে আসা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। সান্দ্রতা কি না, তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ। আর হচ্ছে ঘনত্ব, পদার্থের কত ঘনভাবে গঠিত কৈশিকতার কারণ নয়, কিন্তু কারণ হচ্ছে একমাত্র পৃষ্ঠটান। মনে থাকবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব বন্টনের বিষয়ে ভারতের প্রধান উপদেষ্টা সংস্থা? অপশন এ যোজনা কমিশন, অপশন বি অর্থ কমিশন, অপশন সি লোকসভা, অপশন ডি রাজ্যসভা। 3 নম্বর প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থ কমিশন। ভারতের সংবিধানে ধারা 280 অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। কত ধারা? 280 আর্টিকেল। এই 200 আর্টিকেলের দ্বারাই অর্থ কমিশন গঠিত হয়। কেন্দ্র রাজ্যের মধ্যে কর রাজস্বের ন্যায্য বন্টন করা, রাজ্য সরকারগুলির অনুদান সংক্রান্ত পরামর্শ দেওয়া, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। আর যোজনা কমিশন কি না, উন্নয়ন পরিকল্পনা নিয়ন্ত্রণ করত। আর লোকসভা রাজ্যসভা হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা, কর বন্টনের পরামর্শ দেয় না এরা। মনে থাকবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ চরণ সিং, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি বিশ্বনাথ প্রতাপ সিং, অপশন ডি চন্দ্রশেখর। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি মোরারজি দেশাই। 1977 সালে জরুরি অবস্থার পর জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করে। মোরারজি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। তিনি 1977 থেকে 79 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। কত? 1977 থেকে 79 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এবার আসছি চরণ সিং। চরণ সিং ছিলেন দ্বিতীয় অকংগ্রেসি প্রধানমন্ত্রী। প্রথমটা তো পরীক্ষায় আসেই, দ্বিতীয়টাও মনে রাখবো, দ্বিতীয় অকংগ্রেসি প্রধানমন্ত্রী। দ্বিতীয় এই অকংগ্রেসি আর লিখলাম না প্রধানমন্ত্রী। ইনি ছিলেন 1979 থেকে 80 পর্যন্ত। ভিপি সিং ছিলেন, যেটা হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং, ইনি ছিলেন 1989 সাল থেকে 90 পর্যন্ত। এবং চন্দ্রশেখর ছিলেন 1990 থেকে 91 সাল পর্যন্ত। মনে থাকবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন,
1946 সালে হওয়া আইএনের বিচার বিবাদী পক্ষের আইনজীবী কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ভুলাভাই দেশাই, অপশন সি তেজ বাহাদুর সপ্রু, অপশন ডি ওপরের সকলেই। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সকলেই। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এর সদর দপ্তরের উপর ব্রিটিশ সরকার রেড ফোর্ট ট্রায়াল শুরু করেন। এই মামলায় নেতাজির সৈনিকদের পক্ষে আইনজীবী ছিলেন কে কে? জওহরলাল নেহরু ছিলেন, ভুলাভাই দেশাই ছিলেন এবং তেজ বাহাদুর সপ্রু, এই তিনজনেই ছিলেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সকলেই। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট অবস্থিত উড়িষ্যায়। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ভারতের প্রথম পাবলিক সেক্টর ইস্পাত কারখানা। এটি 1955 সালে জার্মানির সহযোগিতায় স্থাপিত হয়। কত সালে? 1955 সালে। কাদের সহায়তায়? না, জার্মানিদের সহায়তায়। জার্মানিদের সহায়তায় গড়ে ওঠে। ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। অবস্থান কোথায়? না সুন্দরগড় জেলা, উড়িষ্যা। শুধু উড়িষ্যাটা মনে রাখবো না, উড়িষ্যার সুন্দরগড় জেলা, সুন্দরগড় জেলা মনে থাকবে। ঝাড়খণ্ড কি? ঝাড়খণ্ড হচ্ছে জামশেদপুর টাটা স্টিল, মহারাষ্ট্র হচ্ছে ভিলাই, অন্ধ্রপ্রদেশ হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট মনে থাকবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিলেন? অপশন এ আব্দুল গফর খান, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি শরৎ বসু, অপশন ডি এম কে গান্ধী। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি এম কে গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। ভারত বিভাজনের সময় হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে মহাত্মা গান্ধী একাই নোয়াখালী ও কলকাতার রাস্তায় শান্তির বার্তা নিয়ে বের হন। তাই সাহস ও শান্তির প্রয়াস দেখে লর্ড মাউন্টব্যাটেন তাকে বলেন গান্ধীজি ইজ দ্য ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স। বক্তব্যটা কি ছিল ইংলিশে? ইংলিশে ছিল গান্ধীজি, এগুলো একটু আমাদের জেনে অবশ্যই রাখতে হবে কারণ পরীক্ষায় আসতেই পারে। গান্ধীজি ইজ দ্য ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি বা ফোর্সেস, বাউন্ডারি ফোর্সেস মনে থাকবে, অর্থাৎ একাই এক সীমান্ত রক্ষী বাহিনী। নেক্সট 8 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অর্থাৎ গণহত্যা কবে সংগঠিত হয়েছিল? ভিভিআই ইম্পর্টেন্ট, হোল টু দি পাওয়ার n ডট 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 ইনফাইনাইট। সালটা তো আমরা সবাই জানি, তারিখটা কিন্তু আমরা সবাই জানি না, তাই তারিখটা ইম্পর্টেন্ট। কোশ্চেন যদি একটু হার্ড হয় পরীক্ষাতে তাহলে কিন্তু তারিখটাও আমাদের জানতে চায়। অপশান এ 13 এপ্রিল 1919, এখানে পড়ারই দরকার নেই অপশানগুলো কারণ আমরা জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল, তাহলে ডেটটা একটাই আছে অপশানে, 13 এপ্রিল 1919 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। স্থান কোথায়? একটু এগুলো ডিটেলসে আমরা জানবো। স্থান কোথায় কোথায় ঘটেছিল? না, এটা ঘটেছিল পাঞ্জাবের অমৃত শহরে। অমৃত শহর কোথায়? এটা অমৃতসর, পাঞ্জাব। সেকেন্ড, নেতৃত্ব দিয়েছিলেন কে? জেনারেল রেজিনাল্ড ডায়ার। নেতৃত্ব দেন কে? দিয়েছিলেন জেনারেল রেজিনাল্ড ডায়ার মনে থাকবে। কারণ কি কারণে হয়েছিল? না, রাওলাট আইন বিরোধী সভায় জনতার ওপর গুলি চালানো হয়, ফলে হাজারের বেশি মৃত্যু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই সময়ই কিন্তু তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের পরপরই বাংলায় নিম্নলিখিত কোন বিদ্রোহ ঘটেছিল? অপশন এ পাবনার দাঙ্গা, অপশন বি নীল বিদ্রোহ, অপশন সি সন্ন্যাসী বিদ্রোহ, অপশন ডি সাঁওতাল বিদ্রোহ।
1857 সালে বিদ্রোহের পরপরই বাংলায় নিম্নলিখিত কোন বিদ্রোহ ঘটেছিল? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের সময়কাল কত? সময়কাল হচ্ছে 1859 থেকে 1860। স্থান কোথায়? নদিয়া, যশোর, খুলনা, ফরিদপুর প্রভৃতি জেলায় হয়েছিল। কারণ ইউরোপীয় নীলকররা কৃষকদের জোর করে নীল চাষ করাতো, এটা ছিল এই নীল বিদ্রোহের কারণ। এবং নেতৃত্ব দিয়েছিলেন, নাম দুটো মনে রাখবো, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এই দুজন কি করেছিলেন না নেতৃত্ব দিয়েছিলেন। ভিভিআই ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ফল কি হয়েছিল না ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করেন 1860 সালে। এই 1860 সালে নীল কমিশন গঠিত হয়। কি? নীল কমিশন গঠিত হয়। মনে থাকবে। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ অন্তিম প্রশ্ন, সমতল দর্পণ দিয়ে তৈরি প্রতিবিম্বটি কিরূপ? অপশন এ সৎ এবং সমশীর্ষ, অপশন বি অসৎ এবং অবশীর্ষ, অপশন সি অসৎ এবং সমশীর্ষ, অপশন ডি সৎ এবং অবশীর্ষ। তোমরা উত্তর করার চেষ্টা করো। সমতল দর্পণ দিয়ে তৈরি প্রতিবিম্বটি কেমন? প্রতিবিম্বটি হবে সৎ এবং সমশীর্ষ। সমতল দর্পণের মাধ্যমে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য: আকারে সমান, অবাস্তব, দর্পণের পিছনে সমদূরত্ব, সৎ, সমশীর্ষ। অর্থাৎ ডান বাম দিকে উল্টে দেখা যায় কিন্তু মাথা বা পা সোজা থাকে। আর অসৎ হচ্ছে সমতল দর্পণে এটা। আর অসৎ এবং অবশীর্ষ হয়, এই যে অসৎ অবশীর্ষ হয় কোথায় না অবতল দর্পণে। অসৎ এবং অবশীর্ষ হয় অবতল দর্পণে। অসৎ সমশীর্ষ এটা ভুল অপশন এখানে। আর সদ ও অবশীর্ষ কোনো দর্পণেই ঘটে না, এটা কোথাও ঘটে না, এটাও ঘটে না। কিন্তু অসৎ অবশীর্ষ হয় অবতল দর্পণে, রাইট। আর সদ সমশীর্ষ হয় সমতল দর্পণে। এই ছিল আজকের ক্লাসে 10টি প্রশ্ন। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই 10টা কোশ্চেনের মধ্যে তোমার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে। 10-এর মধ্যে তুমি কত পেয়েছো বা তুমি কত স্কোর করতে পেরেছো সেটা অবশ্যই জানাবে। তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। কোনো কোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আর তো এই ক্লাসের পাশাপাশি আমাদের চ্যানেলে আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সিডির ক্লাস চলছে নিয়মিত। এই ক্লাসটাও কিন্তু গ্রুপ সিডির জন্য ইম্পর্টেন্ট। ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসসি, রেল, এসএসসি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ জিকে সমস্ত পরীক্ষাতে আসে। এই ক্লাসগুলো একটু খুব করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সবাই সুযোগ পায় এই ক্লাসগুলো দেখার। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা 10টা করে কোশ্চেন জানতে পেরে যাবে এই ক্লাসে। ক্লাসটি প্রত্যেক দিন সকাল 6টায় হয়, দেখতে কিন্তু ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।